মধ্যপ্রাচ্যে আগ্রাসনের জবাবে ইসরায়েলে ইরান হিজবুল্লাহর নজিরবিহীন হামলা, প্রতিশোধের আগুনে জ্বলছে তেল আবিব। রাতেই পাল্টা আঘাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর। জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হওয়ার শঙ্কা, রেমিটেন্স সহ প্রভাব পড়তে পারে দেশের নিত্যপণ্যের বাজারেও। সবচেয়ে সমস্যা হবে যে সাপ্লাই লাইনে জাহাজের ইন্স্যুরেন্স বেড়ে যাবে, সময়ও বেড়ে যাবে যদি কোনো একটা কনফ্লিক্টটা বাড়তেই থাকে। বিভিন্ন জিনিসের দাম বাড়তে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেক্সিমকো, বসুন্ধরা, এস আলম, সামিট, অরিয়ন সহ 7 গ্রুপের শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা চায় এনবিআর। কর ফাঁকি ও আর্থিক অনিয়মের অভিযোগ। এবার বিস্ফোরক মামলায় রিমান্ডে সালমান এফ রহমান, সাবেক মুখ্য সচিব কামাল নাসের সহ গ্রেফতার 7। গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুল সহ 8 জন খালাস। স্বাভাবিক হচ্ছে সাভার গাজীপুরের শিল্প এলাকা। 3 দিন পর নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুললেন শ্রমিকরা। যান চলাচল শুরু, নিরাপত্তায় সেনা টহল। মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু। চণ্ডী পাঠে মণ্ডপে মণ্ডপে আবাহন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। ইসরায়েল ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার পর প্রতিশোধের আগুনে জ্বলছে তেল আবিব। কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তেহরানের দাবি, মঙ্গলবারের হামলায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় 90% ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত এনেছে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আজ রাতেই জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মধ্যপ্রাচ্যে আগ্রাসনের জবাবে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ভূখণ্ডটি লক্ষ্য করে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। এতে ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অবকাঠামো। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড, আর সবশেষ গেল সপ্তাহে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বরাতে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানায় 90% ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে তেল আবিবকে রক্ষায় যোগ দেয় যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ পশ্চিমা মিত্র কয়েকটি দেশ। তেহরান ক্ষেপণাস্ত্র ছোড়ার পরই পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে পেন্টাগন। ইরানের এমন হামলার পরে গোপন বাংকারে বৈঠকে বসেন ইসরায়েলি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। পরে এক বিবৃতিতে ইরান চরম ভুল করেছে বলে উল্লেখ করে দেশটিকে এমন হামলার চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। הערב איראן שוב תקפה את ישראל במאות טילים. המתקפה הזאת נכשלה. היא סוכלה בזכות מערך ההגנה האווירי של ישראל, שהוא המתקדם ביותר בעולם, ואני מברך את צה"ל על ההישג המרשים. এমন পরিস্থিতিতে ইসরায়েল ও ফ্রান্সের আহ্বানে বুধবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েলে ইরানের হামলার ঘটনাকে ভয়াবহ বিপদের আলামত বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। বলছেন, সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হলে প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। তেমনি জ্বালানির বাজারও অস্থির হওয়ার শঙ্কা রয়েছে। সাপ্লাই লাইনের উপরে একটা প্রেশার পড়তেই পারে, কোনো সন্দেহ নেই। বিভিন্ন জিনিসের দাম বাড়তে পারে, এনার্জির উপরে একটা প্রেশার আসাটাও অস্বাভাবিক না। কারণ মনে রাখতে হবে যে বিশাল সাপ্লাই লাইন কিন্তু ওখান থেকে আসে, তাই না? জাহাজের ইন্স্যুরেন্স বেড়ে যাবে, সময়ও বেড়ে যাবে যদি কোনো একটা কনফ্লিক্টটা বাড়তেই থাকে। কারণ যেই পরিস্থিতি দাঁড়িয়েছে, ইসরায়েল, ইরান বা লেবাননের মধ্যে সীমিত না, এখানে বড় অংশেই বিশ্বের, বিশেষ করে যেখানে মুসলিম মেজরিটি যেসব দেশগুলো আছে, তাদেরও একটা পদক্ষেপ নিতে হবে।
এবার অন্যান্য প্রসঙ্গ। বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, এস আলম, নাসা, অরিয়ন গ্রুপ ও নগদের শেয়ার হস্তান্তর স্থগিত চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরকে এ অনুরোধ করেছে সংস্থাটি। এনবিআর জানায়, আয়কর আইন 2023-এর 223 ধারার অধীনে জাতীয় রাজস্ব বোর্ড কর ফাঁকি রোধে সম্পত্তি ক্রোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে। চলমান তদন্তে এই 7 কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকি সহ আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ রয়েছে বলে জানায় এনবিআর। ঢাকার দোহার ও নবাবগঞ্জ থানার আলাদা 2 বিস্ফোরক মামলায় সালমান এফ রহমানের আরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান সহ 4 জনকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। এদিকে গতরাতে সাবেক 3 সংসদ সদস্যকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রিমান্ড শুনানির জন্য আরও এক দফা আদালতে তোলা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। বুধবার সকালে শুনানি শেষে গত সরকারের এই প্রভাবশালী নীতি নির্ধারককে 2 মামলায় আরও 7 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এর মধ্যে ঢাকার নবাবগঞ্জ থানার বিস্ফোরক মামলায় 4 দিন ও দোহার থানার বিস্ফোরক মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও এক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরীকে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী থেকে সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক এই উপদেষ্টাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই রাতে সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ, ব্যাংক মালিকদের সংগঠন বিএবি ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার হন আওয়ামী লীগের আরও 3 সাবেক সংসদ সদস্য। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে খুলনা 4 আসনের আব্দুস সালাম মুর্শেদি, মিরপুর থেকে কুষ্টিয়া 4 আসনের আব্দুর রৌফ এবং চট্টগ্রামের খুলশী থেকে নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করে র্যাব। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজধানীর কলাবাগান থেকে যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সিএমএম আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হুসাইন। মনির, খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদির 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আমরা যেটুকু জানতে পেরেছি, রাজধানীর আদাবর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং সেই মামলায় তার 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এবং যতটুকু এখন পর্যন্ত জানতে পেরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে তার এই শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়াও আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে আদালতে তোলার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী এবং সাবেক সাংসদ কুষ্টিয়া 4 আসন, অর্থাৎ কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফ, সাবেক ক্রীড়া সচিব মেজবাউদ্দিন, বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান এবং সাবেক এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকেও আজকে আদালতে তোলার কথা রয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, বিভিন্ন মেয়াদে তাদের রিমান্ড চাওয়া হতে পারে। এবং যদি জানিয়ে রাখি, তার আগে সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে সিজিএম আদালতে তোলা হয়েছিল। 4র্থ দফা তার যে রিমান্ড চলছিল, সেই রিমান্ড শেষে আজকে 5ম দফায় তাকে আদালতে তোলা হয় এবং 5ম দফায় তাকে আরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সেক্ষেত্রে দোহারের হত্যা মামলায় 3 দিন এবং নবাবগঞ্জের বিস্ফোরক মামলায় 4 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। এবং তারপরে আমরা আসলে যেটি জানিয়েছিলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ 8 জন পল্টন থানার একটি ময়লার গাড়ি পোড়ানোর মামলা থেকে আজকে খালাস পেয়েছেন। তারপরে তার আইনজীবী কথা বলেছিলেন বিএনপির পক্ষ থেকে, সেই আইনজীবী জানিয়েছিলেন আজকের যে তাদেরকে খালাস দেওয়া হয়েছে সেই খালাসের বিষয়টি। এবং আরেকটি যেটি বলতে হয় সেটা হচ্ছে, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক আগারওয়ালকে 6 দিনের রিমান্ড শেষে আজকে আদালত থেকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তো ঢাকার সিএমএম কোর্ট থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ।
সিএমএম কোর্ট থেকে সহকর্মী মনির হোসাইন। পল্টন থানায় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী সহ 8 জনকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন জিয়াদুর রহমানের আদালত। পরে আইনজীবী বলেন, 2012 সালে ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার একটি মামলায় দীর্ঘ 12 বছর পর খালাস পেয়েছেন তারা। মামলার মোট আসামি ছিলেন 9 জন, এর মধ্যে 1 জন মারা যাওয়ায় বাকি 8 জনকে খালাস দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ মানুষের ভোটাধিকার, মানুষের নির্বিঘ্নে ভোট দেওয়ার ক্ষমতা এবং সেই সাথে মানবাধিকার, সেইগুলো যাতে যত দ্রুততার সম্ভব রিইনস্টেট হয়। অন্যদিকে আওয়ামী লীগ আপনাদেরকে মানুষ কোনোদিনও ক্ষমা করবে না, তাই আপনারা আবার বাংলাদেশে রাজনীতি করবেন, কশিন কালো করতে পারবেন না। আগে ক্ষমা চান, আশা সারেন্ডার করেন। যে হারুন, যে বিপ্লব, যে মেহেদি আমার অফিস তছনছ করে আমাদেরকে গ্রেফতার করেছে, তারা কেন এখনো আইনের আওতায় আনা হয় না? এবারের আন্দোলন ছিনতাই হলে দেশকে চরম মূল্য দিতে হবে, এমন মন্তব্য করে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। দুপুরে প্রেস ক্লাবে জাতীয় জরিপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে নাগরিক প্রত্যাশা বিষয়ে সেমিনারে তিনি বলেন, নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠায় সুপারিশ দেয়া হবে। সে অনুযায়ী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে পারে। সেমিনারে এসআইজি-পিজি সারা দেশের 1869 জনের মতামত জরিপে প্রকাশ করে। জরিপের ফলে দেখা যায় 96% মানুষ প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার সমর্থন করে, 46% রায় দেয় সংবিধান সংস্কার এবং 16% অংশগ্রহণকারী সংবিধান নতুন করে তৈরির পক্ষে। তো এবার যদি আমরা অর্জন করতে না পারি, এবারও যদি আবার ছিনতাই হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। তা আমাদের সুফল যদি পেতে হয়, তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন দরকার, আমাদের রাজনৈতিক দলে পরিবর্তন দরকার। আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্র চাই, আমাদের মন মানসিকতা গণতান্ত্রিক হতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলোও গণতান্ত্রিক হতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলোও স্বচ্ছ হইতে হবে, দায়বদ্ধ হইতে হবে। বেঁচে না ফিরলে কষ্ট না পেয়ে গর্বিত হইও মা। 5 আগস্ট গুলিতে নিহত আনাসের চিঠি জমা পড়ল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সহ 25 জনের বিচার চেয়ে অভিযোগ দাখিল করেছে তার পরিবার। এদিকে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার চেয়ে অভিযোগ দাখিল করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। আমি মিছিলে যাচ্ছি, নিজেকে আর ঘরে আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস হত্যার ঘটনায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন আনাসের পরিবার। গুলির হুকুমদাতা সহ জড়িতদের বিচার চেয়ে কাঁদলেন বাবা মা। আন্দোলনে যাচ্ছে, আমাদের ওর বাবার কথা অমান্য করে বের হয়েছে, এই জন্য সে ক্ষমা প্রার্থী। এবং সে কেন বের হয়েছে সেই যৌক্তিক কারণটা সে তার চিঠিতে স্পষ্ট করে আমাদেরকে বলে গেছে যে একটা 7 বছরের বাচ্চা, কিশোর, ল্যাংড়া মানুষ এরা যদি আন্দোলনে যোগদান করতে পারে, আমরা কেন পারবো না, আমি কেন পারবো না। এদিন ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার চেয়ে অভিযোগ দাখিল করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। তার অভিযোগ, 19 জুলাই 14 দলের বৈঠকে কারফিউ ও গুলির সিদ্ধান্ত হয়, এরপরই নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। অফিসিয়ালি আমরা কমপ্লেইন দায়ের করেছি যে এরা সবাই গণহত্যার আসামি এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেন তাদের আয়তায় যেভাবে পড়ে, আইনটা তারা ভালো বুঝবেন, বাট যেভাবে পড়ে সেভাবে যেন এই অভিযোগের তদন্ত হয় এবং তাদেরকে বিচারের আয়তায় সঠিকভাবে আনা হয়। চিফ প্রসিকিউটর বলছেন, 14 দলের বিচার করার এখতিয়ার রয়েছে ট্রাইব্যুনালের। সংশোধনের প্রয়োজনীয়তা তো অবশ্যই আছে, সেটা আলোচনা চলছে, সংশোধন হবে। এই সংশোধনটা হবে যে শাস্তিটা কি হবে সেই বিষয়টা, কিন্তু বিচার যে করা যাবে সেটা কিন্তু বিদ্যমান আইনে রয়ে গেছে। যেমন দলের বিচার করা যাবে এটা আছে,
কিন্তু বিচারের পরে কতটুকু শাস্তি দেওয়া যাবে সেইটা আলোচনা চলছে এবং সেটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হবে, কিন্তু সেক্ষেত্রে তদন্ত চলা বা বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো আইনগত বাধা নেই। জুলাই আগস্টের ঘটনায় থানায় মামলা না করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের আহ্বান জানান চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসেবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বুধবার পাঠানো এক চিঠিতে 5 কার্যদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয়ী হিসেব, চলতি হিসেব, ফিক্সড ডিপোজিট ও ডিপোজিট প্লাস স্কিম হিসেবের তথ্য দিতে বলা হয়েছে। এর আগে 2023 সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন কারসাজির দায়ে সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করে BSEC। অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছে নিউ ইয়র্কে সুবর্ণ জয়ন্তীর কনসার্ট ও রোড শো আয়োজন নিয়ে। সিলিকন ভ্যালি সহ 4টি স্থানে রোড শোর সিদ্ধান্ত হলেও নিউ ইয়র্ক ছাড়া হয়নি অন্য কোথাও। শর্ত লঙ্ঘন করে কাজ শুরুর আগেই ঠিকাদারকে চুক্তির পুরো অর্থই অগ্রিম দেয়া হয়। প্রকল্পের টাকায় যুক্তরাষ্ট্রে নেওয়া হয় মন্ত্রী, এমপি সহ 50 জনকে। আর মা, বোন, স্ত্রী, সন্তান নিয়ে যান সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ অন্য আমলারা। এসব বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হয়নি হাইটেক পার্কের তৎকালীন MD বিকর্ণ কুমার ঘোষ। শুভ খান জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বাংলাদেশ হাইটেক পার্কের উদ্যোগে 2022 সালের 6 মে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট। আয়োজন করা হয় রোড শোর। সরকারি আদেশ অনুসারে এই আয়োজনে অংশ নিতে 71 জনের বহর যায় নিউ ইয়র্কে। এর মধ্যে ছিলেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, প্রতিমন্ত্রী পলক, সংসদ সদস্য নাহিদ এজাহার, নুরুল আমিন, অপরাজিতা হক, পলকের PS সাইফুল ইসলাম, PA সাদ্দাম, PO রাকিবুল, একরামুল সহ 50 জন আমলা। তাদের সব ব্যয় বহন করা হয় ICT বিভাগ, হাইটেক পার্ক এবং সংস্থাগুলোর অধীন 7 প্রকল্প থেকে। সর্বনিম্ন 6 থেকে সর্বোচ্চ 14 দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করেন তারা। প্রকল্পের অর্থে ভ্রমণ বিলাস কেন, তার সদুত্তর দিতে পারেননি হাইটেক পার্কের তৎকালীন MD বিকর্ণ কুমার ঘোষ। সেই সময় ডেফিনেটলি যৌক্তিক বলেই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন দিয়েছে। তো এখন একই জিনিস, কেউ হয়তো দেখবে যে এটা পজিটিভ, আবার কেউ হয়তো নেগেটিভও দেখতে পারে। শুধু তাই নয়, নিজ খরচে নিউ ইয়র্কে স্ত্রী কণিকা, 3 ছেলে, মা জামিলা আহমেদ, বোন ফারজানা আহমেদকে নিয়ে যান পলক। PS সাইফুল ইসলাম হাইটেক পার্কের MD সহ কয়েকজন প্রকল্প পরিচালকও স্ত্রী সন্তানকে নিয়ে যান। এখানেই শেষ নয়, কনসার্ট ও রোড শো আয়োজন করতে 34 কোটি 12 লাখ টাকায় বাংলাদেশি প্রতিষ্ঠান মেইন স্প্রিং লিমিটেডের সঙ্গে চুক্তি করে হাইটেক পার্ক কর্তৃপক্ষ, যার মধ্যে ICT বিভাগ দেয় প্রায় 20 কোটি টাকা। হাইটেক পার্ক সূত্র বলছে, এই অনুষ্ঠানের খরচ যোগাতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল অর্থ চাঁদা নেওয়া হয়। ওয়ালটন, সিটি ব্যাংক সহ 10 প্রতিষ্ঠান দিয়েছে 15 কোটি টাকা। চুক্তি তো ডেফিনেটলি একজন সরকারের পক্ষে যে কোনো একজন করবেই। তো আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছিল, সুতরাং আমি সরকারের পক্ষে স্বাক্ষর করেছি। অনুসন্ধানে দেখা যায় মেইন স্প্রিং লিমিটেড নিজেরা না করে কাজটি যুক্তরাষ্ট্র ভিত্তিক পারাসা এন্টারটেইনমেন্টের কাছে হস্তান্তর করে। চুক্তির শর্ত অনুযায়ী ব্যাংক গ্যারান্টি পেলে মেইন স্প্রিংকে চুক্তি মূল্যের 50% অর্থ অগ্রিম দেওয়া যাবে। তবে নথিপত্রে দেখা যায় 2 দফায় মেইন স্প্রিংকে অগ্রিম দেওয়া হয়েছে $40,48,251 বা চুক্তির পুরো অর্থ। খোঁজ নিয়ে জানা গেছে, ম্যাডিসন স্কয়ার গার্ডেন ভাড়া ও শিল্পীদের সম্মানী সহ কনসার্ট আয়োজনে সব মিলিয়ে $11 লাখ খরচ হতে পারে। নিউ ইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন DC ও সিলিকন ভ্যালিতে রোড শোর সিদ্ধান্ত হলেও আয়োজনটি হয়েছে শুধু নিউ ইয়র্কে। তাহলে এত অর্থ খরচ হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন বিকর্ণ কুমার ঘোষ। এটা না, একটু তথ্য দেন স্যার। এটা না বলি কারণ কনফিউশন। মাফ চেয়ে পারপর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন TIBর নির্বাহী পরিচালক। এর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে কিন্তু চিহ্নিত করা সম্ভব, চিহ্নিত করে তাদেরকে জবাবদিহিতে আয়ত্তে আনা সম্ভব, মূলত এই কারণে যে রাষ্ট্রীয় সম্পদ অপচয় হয়েছে, আত্মসাৎ হয়েছে। কারাগারে থাকায় এ বিষয়ে কথা বলা যায়নি জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। ডেঙ্গির উচ্চ ঝুঁকিতে পুরো রাজধানী, আক্রান্তের হারে সবচেয়ে নাজুক মুগদা, যাত্রাবাড়ি সহ 5 এলাকা। হটস্পট ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন পর্যালোচনা কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী। তিনি বলেন, সরকারি নীতিমালা, ভবিষ্যৎ কর্মপন্থা ও সার্বিক দিক বিবেচনা নিয়েই বয়সসীমা বাড়ানোর বিষয়ে সুপারিশ করা হবে। ওই দিন সাবেক সচিব আব্দুল মুঈদ চৌধুরীকে আহ্বায়ক করে সরকারি চাকরিতে বয়স বৃদ্ধির বিষয়টি পর্যালোচনায় কমিটি গঠন করে সরকার। দুদিনের ব্যবধানে বুধবার সকালে সচিবালয়ে চাকরি প্রত্যাশীদের 7 সদস্যের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে কমিটি। চাকরিতে বয়সসীমা ৩৫ করার বিষয়ে বাস্তবসম্মত সমাধান আসবে বলে আশ্বাস পেয়েছেন বলে বৈঠক শেষে জানান চাকরি প্রত্যাশীরা। শর্ত সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা উন্মুক্ত থাকবে বলেও আশা তাদের। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন। আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। চাকরিতে বয়সসীমা ৩৫-এর দাবি যৌক্তিক এবং বয়সসীমা বাড়ানো উচিত বলে বৈঠক শেষে মন্তব্য করেন পর্যালোচনা কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী। তবে নীতিমালা সহ সার্বিক দিক বিবেচনায় নিয়েই বয়সসীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যে যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব। পার্শ্ববর্তী অনেক দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাংলাদেশের চেয়ে বেশি রয়েছে বলেও মন্তব্য করেন পর্যালোচনা কমিটির আহ্বায়ক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 52 ঘন্টা পর স্বাভাবিক হলো নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল। সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিল বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। এছাড়া আটক করা হয়েছে বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে। এদিকে গাজীপুরের ভোগড়ায় চাকরির দাবিতে মহাসড়ক অবরোধ করেন অনেকে। পরিস্থিতি অস্বাভাবিক হলে ছুটি ঘোষণা করে বেশ কয়েকটি কারখানা। টানা 3 দিন ধরে মহাসড়কে আটকে ছিল শত শত যানবাহন, কয়েক কিলোমিটার দীর্ঘ ছিল যানজট। অবশেষে 52 ঘন্টা পর সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আটক করা হয় বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে। স্বাভাবিক হয় যান চলাচল। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত এভাবেই শত শত গাড়ি নবীনগর চন্দ্রা ও ঢাকা আরিচা দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে বার্ডস গার্মেন্টসের শ্রমিকদের অবরোধে আটকে ছিল। বকেয়া পাওনা সহ বিভিন্ন দাবিতে অনড় অবস্থানে থাকেন কারখানার আন্দোলনকারীরা। এদিকে গাজীপুরে বুধবার সকালে শ্রমিকরা দলে দলে কাজে ফিরলেও বেলা বাড়তেই চাকরিসহ বিভিন্ন দাবিতে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় কিছুটা উত্তেজনা দেখা দিলে আতঙ্কে সাধারণ ছুটি দেওয়া হয় নলজানি ও ভোগড়া এলাকার অধিকাংশ কারখানায়। এছাড়াও চন্দ্রাতে নায়াগ্রা টেক্সটাইল কারখানার শ্রমিকরাও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে 3 ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ওদিকে একটা অফিসে বেতন দেয় নাই, তো পরে আজকে আবার বেতন দিচ্ছে, এই কারণে ওদিকে গ্যাঞ্জাম হচ্ছে, এদিক দাও আসছে, এদিক দাও ছুটি দিয়ে দিচ্ছে। এদিকে নিরাপত্তায় শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। লাবিব হাসান, সময় সংবাদ। এই মুহূর্তে আশুলিয়ার বাইপাইলে আছেন সহকর্মী মুজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি রয়েছি আশুলিয়া শিল্পাঞ্চলের বাইপাইলে। দীর্ঘ 52 ঘন্টা পর কিন্তু স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের জনমনে। আস্থার নিঃশ্বাস ফেলছেন শ্রমিকরা, যারা দীর্ঘ 52 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল। প্রশাসনের আশ্বাসে তারা কিন্তু অনেকটাই আশ্বস্ত হয়ে কিন্তু তাদের কারখানায় ফিরে গিয়েছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে দীর্ঘ 52 ঘন্টা ধরে 2 দিন ব্যাপী কিন্তু সড়ক অবরোধে অংশ নিয়েছিল আশুলিয়ার একটি কারখানার শ্রমিকরা, বার্ডস গ্রুপ অফ কোম্পানির শ্রমিকরা। তাদের বকেয়া বেতন সহ কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু তারা এই কর্মসূচিতে অংশ নেয় এবং সড়ক অবরোধ করে বাইপাইল এলাকার, আশুলিয়া শিল্পাঞ্চলের বাইপাইল এলাকায় সড়ক অবরোধ করার ফলে কিন্তু এই অঞ্চলের যে নবীনগর চন্দ্রা মহাসড়ক, সেই মহাসড়কে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। প্রায় 16-17 কিলোমিটার ব্যাপী এই যানজটে কিন্তু উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা গাড়িগুলো আটকে গিয়েছিল এবং ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িগুলো এখানে আটকা পড়েছিল। দীর্ঘ 3 দিন, প্রায় 2 দিন পার অতিবাহিত হওয়ার পরে কিন্তু 52 ঘন্টা পর আজকে দুপুর 1টার দিকে কিন্তু সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা আশ্বস্ত হন এবং তারা বলেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং যৌথ বাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয় যে মালিককে আটক করা হয়েছে। একই সাথে আইনগত ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে তাদের যে পাওনাদি তা পরিশোধ করার আশ্বাস দেওয়া হয় এবং তখন প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে মূলত 1 মাসের মধ্যে, সময়সীমার মধ্যে তাদেরকে
আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই তাদের দেনাপাওনার ব্যাপারে নিশ্চিত করা হবে এবং তাদেরকে দেনাপাওনা পরিশোধ করা হবে, এমন আশ্বাসের ভিত্তিতে কিন্তু শ্রমিকরা বার্স গ্রুপ অফ কোম্পানির যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে ফিরে যায়। আমরা যতটুকু জানতে পেরেছি সেখানেই প্রশাসনের সাথে তাদের কথাবার্তা চলছে, কিন্তু বর্তমানে যানবাহন চলাচল সড়কে করছে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে, আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু পুরোদমে যানবাহন এই মুহূর্তে চলাচল করছে। সড়কে যানবাহনের চাপ রয়েছে, কিন্তু কোথাও যানবাহন আটকে নেই। আপনার যৌথ বাহিনীর হস্তক্ষেপে বর্তমানে সড়কটিতে যানবাহন চলছে বলে আমরা জানতে পেরেছি। তো নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে বর্তমানে এই যে পরিস্থিতি ছিল এই নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মুজাফর হোসেন জয়, আশুলিয়ার বাইপাল থেকে। পোশাক কারখানায় অসন্তোষ দূর করতে শ্রমিক মালিক সহ সবাইকে নিয়ে কাজ করছে সরকার। সকালে সচিবালয়ে এক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব। আমরা অ্যাড্রেস করছি এবং এখানে ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটা আমাদের যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আমরা সব কিছু এটা মনিটর করছি। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ, মালিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিরসন করব। পুরো রাজধানী এখন ডেঙ্গির উচ্চ ঝুঁকিতে, আর এডিসের বিস্তার ও আক্রান্তের হার বিবেচনায় সবচেয়ে নাজুক অবস্থা মুগদা, মান্ডা, যাত্রাবাড়ি, ধোলাইপাড় ও দনিয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, ভয়াবহতা ঠেকাতে হটস্পট ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নিতে হবে। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া নবীনের রিপোর্ট। রোগী চাপ সামাল দিতে সাধারণ ওয়ার্ডের বাইরে সিঁড়ির পাশে সারি সারি শয্যায় চিকিৎসা দেওয়া হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের এই চিত্রই বলে দেয় পরিস্থিতি কতটা নাজুক। চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন 2200-র বেশি ডেঙ্গু রোগী। রাজধানীর বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে দেখা যায় ঢাকার কম বেশি সব এলাকা থেকেই ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। তবে ভয়াবহতার বৃত্ত থেকে এবারও বের হতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আক্রান্ত ও মৃত্যু 200 চোখে এখানকার অবস্থা বেশ নাজুক। পাশাপাশি ঢাকা উত্তর সিটি আর চট্টগ্রাম বিভাগের চিত্রও খারাপ। যে স্প্রে করা হতো এলাকা ভিত্তিক বা সিটি কর্পোরেশন ভিত্তিক, এগুলো এখন দেওয়া হচ্ছে না। সন্ধ্যার সময় আগে ওষুধ দিত, এখন এগুলো আমরা দেখতে পাই না। সবসময় যদি করা হতো তাহলে ডেঙ্গুর এতটা প্রকোপ হতো না। পরিস্থিতির অবনতি হলেও এবার ডেঙ্গু ব্যবস্থাপনায় বড় দুর্বলতা হচ্ছে। প্রতিবার বর্ষা মৌসুমে এডিসের জরিপ হলেও এবার তা করেনি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ। এমনকি বর্ষা পূর্ব জরিপেরও তেমন ইঙ্গিত মিলছে না, যা রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। জরিপগুলো হলে একটা চিত্র পাওয়া যায় যে যে জায়গায় জরিপ হয়েছে কোথায় কোথায় বেশি রোগী পাওয়া যাচ্ছে এবং মশা নিয়ন্ত্রণের কাজটা করতে পারি। কাজেই সেটা তো নিশ্চয়ই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রোগীর যে তথ্যগুলো আছে সেই ঠিকানা ধরেও কিন্তু এই কাজটা করা যায়। তবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের জরিপে যে চিত্র মিলছে তা বেশ উদ্বেগজনক। জরিপ অনুযায়ী ঢাকার প্রায় সব এলাকায় এডিস মশার ঘনত্ব বা ব্রুটো ইন্ডেক্স 20-এর বেশি, যার অর্থ দাঁড়ায় পুরো রাজধানী এখন ঝুঁকিপূর্ণ। এমনকি উত্তরা, ধানমন্ডি, গুলশান, বনানীর মতো অভিজাত এলাকায়ও ব্রুটো ইন্ডেক্সের মাত্রা 50-এর বেশি। আর এডিসের ঘনত্ব ও রোগীর হার বিবেচনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা মুগদা, মান্ডা, যাত্রাবাড়ি, দোলাইপাড়, দনিয়া এলাকায়। পুরো ঢাকাটাই এখন হটস্পট। পুরো ঢাকা শহরেই এই ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে আছে। তো 20-এর উপরে থাকাটাই মানে হচ্ছে আমাদের জন্য ডেঞ্জারাস। তবে কোনো কোনো জায়গায় এই ব্রুটো ইন্ডেক্স আমরা 90 পর্যন্ত পাচ্ছি। এই এডিস মশার ঘনত্বর সাথে ডেঙ্গুর একটি সম্পর্ক আছে, আবার এর সঙ্গে ডেঙ্গু রোগীও থাকতে হবে। যে কোনো একটা জায়গায় যদি আমরা কেটে দিতে পারি তাহলেই কিন্তু ডেঙ্গুটাকে ম্যানেজমেন্ট করা সম্ভব। দেশে সারের সংকট হবে না জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেছেন, স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জ্বালানি সুনিশ্চিত করব এলএনজি ইম্পোর্ট, আর আমাদের সারের ইম্পোর্ট করার জন্য আমরা কতগুলো ক্রয়াদেশ আমরা অ্যাপ্রুভ করি। কৃষির জন্য কোনো সারের অভাব হবে না। এটা কন্টিনিউয়াস ডিমান্ড এবং স্টকটা বিল্ড আপ করার জন্য সার, কীটনাশক আর জ্বালানির জন্য যেটা আমার ব্যবসা বাণিজ্য দরকার হয় সেটা ইনশিওর করা। যে সংকটটা আছে সংকটটাকে আমরা মিটিগেট করছি। দুপুরের সময় আরও থাকছে।
টি-20 সিরিজ খেলতে কিছুক্ষণের মধ্যেই গোয়ালিয়র পা রাখবে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান রিশাদ হোসেন। মহালয়ার সকালে সূচনা হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। ভোর থেকে মন্দিরে মন্দিরে চলে চণ্ডীপাঠ ও দেবী বন্দনা। মহাদেবীং লসচ্চন্দ্র বিভূষিতং পট্টবস্ত্র পরিধানং সর্বালঙ্কার ভূষিতং। শরতের শুভ্র ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে সূচনা হলো মহালয়ার। তুমি দয়াময়ী, তুমি বিশ্ব ধারণকারিণী। সনাতন ধর্মমতে পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনার ক্ষণ। উমা আসছেন বাপের বাড়ি, তাই তো দেবীকে আমন্ত্রণ জানাতে ভোর থেকে মন্দিরে ভিড় করেছেন ভক্তরা। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। মন্দির প্রাঙ্গণে বড়দের তুলনায় তরুণদের পদচারণাই ছিল বেশি। শুভ মহালয়া সবাইকে। দেবীর কাছে আমরা যেটা বন্দনা করি, যেটা যে যত অশুভ শক্তি আছে সব শেষ হোক। চণ্ডীপাঠ শেষে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় জল ও তর্পণ দেয়া হয়। এরপর শুরু হয় বেলগাছতলায় মহালয়ার বিশেষ পূজা। ভক্তরা জানায় তাদের প্রত্যাশা শঙ্কা কাটিয়ে এবারের পূজা হবে সার্বজনীন। বর্তমানে যে পরিস্থিতি চলছে একদমই সবকিছু ভালোভাবে যাচ্ছে না, প্রতি বছরের মতো যাচ্ছে না। তো এই বছর মায়ের কাছে এইটাই চাওয়া যে আমরা যেন ভালোভাবে থাকতে পারি। এবার আমাদের মায়ের কাছে প্রত্যাশা আমাদের দেশকে শান্ত করো, সবাইকে ভালো রকম। এবছর দেবী দশভুজা মর্তলোকে আসবেন দোলায়, যাবেন ঘটকে চড়ে, যার দুটি অশনি সংকেত। তবু ভক্তদের চাওয়া সব অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির পালন করবেন অসুর বিনাশিনী দেবী দুর্গা। আমাদের এই দেশটি একটি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি নূতন দিনের সন্ধানে বেরিয়েছে। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে দেবীর কৃপায়। এবার দেশ জুড়ে প্রায় ৩২,০০০ পূজা মণ্ডপে পূজা হওয়ার কথা রয়েছে। সারা বছরের অপেক্ষার ক্ষণগণনা শেষ করে আজ শুরু হলো দেবীপক্ষের। এবছর ভক্তদের কামনা মা সকল অসুর বধ করবেন, অশুভ শক্তি নাশ করবেন এবং সমস্ত দেশে শান্তি প্রতিষ্ঠা করবেন। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। আসন্ন বাফুফে নির্বাচনের কাউন্সিলরশিপ নিয়ে বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সংস্থার আপত্তির শুনানি চলছে। তবে এর মধ্যেই ফুটবল ফেডারেশন কার্যালয়ে নির্বাচনের কাউন্সিলরশিপ পদ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। নির্বাচন কমিশনার ডক্টর জাকারিয়ার উপস্থিতিতে শুনানিতে অংশ নিয়েছে বাদী বিবাদী উভয় পক্ষ। মোট কতটি কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি উঠেছে সে বিষয়ে ফুটবল ফেডারেশন স্পষ্ট কিছু না বললেও ধারণা করা হচ্ছে এই সংখ্যা হতে পারে 7 থেকে 10টি। আজ শুনানি শেষে আগামীকাল নির্বাহী কমিটির বৈঠকে কাউন্সিলরশিপের চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। তবে শুনানি চলাকালীন বাফুফে কার্যালয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 খেলতে মধ্যপ্রদেশের গোয়ালিয়র পৌঁছেছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট দল। এই মুহূর্তে গোয়ালিয়র বিমানবন্দরে আছেন সহকর্মী মাহবুব রিমন। সবশেষ খবর জানবো, সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে ঠিক কতটা কঠোর, যতটা কঠোর নিরাপত্তা দেয়া যায় কোনো দলকে, ঠিক ততটাই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ মিনিট 30 আগে বাংলাদেশ দল তারা কিনা কানপুর থেকে গোয়ালিয়র এসে পৌঁছেছে। এবং ভেতরে যে এটা আসলে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট, এখানে কিন্তু বাংলাদেশ দল গেট দিয়ে বের হয়নি, তাদের ভেতর থেকে একেবারে সাজোয়া নিরাপত্তায় কিন্তু বাংলাদেশ দলকে এবং ভারতের দলকে টিম হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। তবে কিছুক্ষণ অর্থাৎ এই বাংলাদেশ দল এবং ভারতের মূল দল আসারও কিছুক্ষণ আগে কিন্তু ভারতের একাধিক ক্রিকেটার, রিঙ্কু সিং সহ একাধিক ক্রিকেটার তারা কিন্তু এসেছিলেন এবং তারা কিন্তু আসলে এই গেট দিয়ে বের হয়েছেন। কিছুক্ষণ আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং এই সিরিজে ধারাভাষ্যের দায়িত্বে যিনি আছেন তামিম ইকবাল খান, তিনিও কিন্তু এখানে বের হয়েছেন। তার সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনিও বলছেন যে খুবই কঠোর নিরাপত্তা এবং এ ধরনের নিরাপত্তা সচরাচর আসলে তিনি দেখেননি। জানেন যে হিন্দু মহাসভার একটা হুমকি রয়েছে এই প্রথম টি-20-তে। শুধু হুমকিতেই তারা থেমে থাকেনি, হুমকি তো আসলে কানপুরেও ছিল, তবে গোয়ালিয়র এ কারণে ভিন্ন। এই ম্যাচটা যেদিন হবে অর্থাৎ 6 তারিখে, সেদিন তারা বন্ধ, বাংলাদেশে আমরা যেটাকে হরতাল বলে জানি, সেই তারা বন্ধ রেখেছে এবং কিছুতেই তারা এই ম্যাচটা হতে দিতে চায় না, যে কারণে আসলে নিরাপত্তার চাদরে গোটা স্টেডিয়াম পাড়া কিন্তু ঢেকে রাখা হয়েছে। আমরাও যখন আসলে
বাইরে থেকে স্টেডিয়ামে প্রবেশ করছিলাম আমাদেরও কিন্তু কয়েক স্তর নিরাপত্তা বেষ্টনী পার হয়ে অনেক পরিচয় দিয়ে অনেক কিছু চেক করেই কিন্তু আসলে এখানে ঢুকতে হয়েছে এবং নিশ্চয়ই এখন আসলে আমরা অপেক্ষা করছি সূর্যা কুমার যাদব ভারতীয় দলের সেই সূর্যা কুমার যাদব কিছুক্ষণ পরে এখানে বের হবেন। বাংলাদেশ দল ইতিমধ্যে টিম হোটেলে পৌঁছে গেছে, যদিও আজকে বাংলাদেশ দল অনুশীলন করবে না, কাল থেকে দুদল 3টা সেশন করে অনুশীলনের সুযোগ পাবে এবং 6 তারিখ প্রথম ম্যাচ। একটু বলে রাখতে চাই এই ম্যাচ দিয়ে 14 বছর পর কিন্তু গোয়ালিয়রে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। দর্শকদের মধ্যে সব হুমকিকে উপেক্ষা করে কিন্তু একটা আলাদা উন্মাদনা রয়েছে। তো এই ছিল আমার কাছে ভারতের গোয়ালিয়র থেকে বাংলাদেশ এবং ভারত দলের আগমনের সবশেষ আপডেট। মাহবুব ইমন ভারতের গোয়ালিয়র থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেক্সিমকো, বসুন্ধরা, এস আলম সহ 7 গ্রুপের শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা চায় এনবিআর। কর ফাঁকি ও অনিয়মের অভিযোগ সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসেব তলব বিএফআইইউ এর। এবং এবার বিস্ফোরক মামলায় রিমান্ডে সালমান এফ রহমান, সাবেক মুখ্য সচিব কামাল নাসের সহ গ্রেফতার 7। গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুল সহ 8 জন খালাস। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।